রংপুরের খালাসপীর খনি থেকে বছরে অন্তত ২০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানো সহ কমবে আমদানি নির্ভরতাও। বগুড়ার করতোয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, ভাঙনে সর্বশান্ত এলাকার মানুষ, নির্বিকার প্রশাসন। ৬টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে ৩০ নভেম্বর থেকে সাঁড়াশি অভিযান, ব্যাগের সরবরাহ ও আইনের প্রচারণা বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে কমবে যুক্তরাজ্যের জিডিপি, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা, ধীরগতির প্রভাব দীর্ঘমেয়াদে কাটিয়ে ওঠার আশাবাদ ইইউ বিরোধী সংগঠনগুলোর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব রংপুরের খালাসপীরের কয়লা ও জ্বালানি উৎপাদন নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিম। ডক্টর মতামিম, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখে নিচ্ছি। রংপুরের খালাসপীর কয়লা খনিতে প্রায় ৫০ কোটি টন কয়লা মজুদ রয়েছে, যার মান এশিয়ার মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত। বিশেষজ্ঞদের ধারণা, বছরে এখান থেকে অন্তত ২০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব, যার মাধ্যমে একদিকে যেমন দেশের জ্বালানি চাহিদা মেটানো যাবে, তেমনি কমবে কয়লার আমদানি নির্ভরতাও। রংপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। রংপুর জেলার পীরগঞ্জ সদর উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে মদনখালী ইউনিয়নের খালাসপীরের মাটির নিচে মজুদ আছে প্রায় ৫০ কোটি মেট্রিক টন বিটুমিনাস কয়লা। ১০টি গ্রাম নিয়ে এই খনির বিস্তৃতি ৭.৫০ থেকে ৮ বর্গ কিলোমিটার পর্যন্ত। নিজ এলাকায় দেশের অন্যতম বৃহৎ এই খনি আবিষ্কৃত হয় এখান থেকে কয়লা উত্তোলন নিয়ে আগ্রহের শেষ নেই এই অঞ্চলের বাসিন্দাদের। সরকার যদি উত্তোলন করে তাহলে আমাদের এলাকা উন্নত হবে, দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে। কিন্তু আমাদের দিকে যদি তারা সহানুভূতির দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু সকল পরীক্ষা নিরীক্ষা শেষে মাইনিং লিজের জন্য ৯ বছর আগে ২০০৬-এ আবেদন করা হলেও কয়লা নীতির চূড়ান্ত না হওয়ায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উন্নত মানের এই কয়লা উত্তোলন নিয়ে। 600 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করার মতো কয়লা দিয়ে এখানে আগামী ২০ বছর পর্যন্ত কয়লা উত্তোলন করা যেতে পারে। যেখানে সরকার কোল ইম্পোর্ট করে পাওয়ার প্ল্যান্ট করতেছে, সেখানে দেশীয় কোল উত্তোলন করা যেতে পারে। আমরা সরকারের কাছে এই ব্যাপারে পার্সিউ করতেছি। আমরা এর আগে দেশের বিভিন্ন কয়লা খনিতে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়া এবং সকল খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহারের জন্য একটি জাতীয় সংস্থা গঠনের পরামর্শ এই অর্থনীতিবিদের। এটা নিয়ে আরো খোলাখুলি আলোচনা হওয়া উচিত, পদ্ধতিগত দিকটা আলোচনা হওয়া উচিত। কোন পদ্ধতিতে তুললে কয়লাটা সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং সেটা দেশের জন্য লাভজনক হবে, সেইটার জন্য জাতীয় সংস্থা এবং দায়িত্বশীলতা সেগুলো করা দরকার। জাতীয় স্বার্থটা নিশ্চিত করা এবং সম্পদ যাতে শতভাগ দেশের কাজে লাগে সেটা নিশ্চিত করার মতো প্রতিষ্ঠান, নীতিমালা, আইন কানুন সেগুলো ঠিক করা। রংপুরের পীরগঞ্জের এই মাটির নিচে রয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত মানের কয়লার খনি, কিন্তু বিগত ৫০ বছরও সম্ভব হয়নি এখান থেকে কয়লা উত্তোলন। যদি পরিবেশ সম্মতভাবে ভূগর্ভস্থ পদ্ধতির মাধ্যমে এখান থেকে কয়লা উত্তোলন সম্ভব হয়, তাহলে পুরো দেশের যে জ্বালানি সংকট রয়েছে তা মোকাবেলায় একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুরের পীরগঞ্জ থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিমের কাছে। স্যার, আমরা রিপোর্টটি দেখলাম, এখানে বলা হচ্ছে যে খালাসপীর কয়লা খনির এখানকার কয়লার মান সবচেয়ে উন্নত দেশের অন্যান্য কয়লা খনিগুলোর তুলনায়, এবং ধারণা করা হচ্ছে যে এটি ৫ম বা ৬ষ্ঠ বৃহত্তম কয়লা খনি বাংলাদেশে। আসলে আপনার কাছে এই খনির সম্ভাবনা কতখানি মনে হচ্ছে? খালাসপীরটা একটু গভীরে, ভূগর্ভের গভীরে, সুতরাং এই কয়লা খনিটা ওপেন পিট অর্থাৎ উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে অতীতে যা কিছু কন্ট্রোভার্সি হয়েছে তা মূলত এই পদ্ধতিগত বিষয় নিয়ে। উন্মুক্ত
পদ্ধতির বিরুদ্ধে একটা বড় অংশ আছেন যারা এটা বিরোধিতা করছেন। খালাসপীর এবং দিঘিপাড়া এই দুটো কয়লা খনি এই পদ্ধতিগত কোনো জটিলতা নেই। এটা আমরা ভূগর্ভস্থ যেভাবে আমরা বড় পুকুরিয়া করছি সেইভাবেই করতে হবে। তো এখানে দুটো জিনিস আমি রিপোর্টে দেখলাম। একটি হচ্ছে যে কয়লার নীতির কথা বলা হচ্ছে, সংস্থার কথা বলা হচ্ছে। প্রথমত কয়লা খাতটা পেট্রোবাংলার আন্ডারে এবং কয়লাকে ডিল করার জন্য পেট্রোবাংলার একটা নিজস্ব বিভাগ আছে যারা এটা দেখতে পারে, যেটা বড় পুকুরিয়া আলাদা কোম্পানি করা হয়েছে বড় পুকুরিয়ার জন্য। সেরকম ভাবে পেট্রোবাংলা খালাসপীরের জন্য একটি কোম্পানি করে সেটা করতে পারে। সুতরাং এখানে আমি কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আর এই ব্যাপারে আরেকটি ব্যাপার যেটা বলা হয়েছে যে জ্বালানির নিরাপত্তার ইস্যুটা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের অ্যাকচুয়ালি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করলে সাশ্রয়ী বিদ্যুৎ, কারণ এই মুহূর্তে আমাদের প্রাথমিক জ্বালানির একটা বড় ধরনের সমস্যা আছে এবং প্রাথমিক জ্বালানি মূলত বাংলাদেশে এখন যে আমরা দেখতে পাচ্ছি সেটা গ্যাস। এই যে ন্যাচারাল গ্যাস সেটা আমরা জানি ফুরিয়ে যাচ্ছে, তার প্রেক্ষিতে আরেকটি যে ন্যাচারাল রিসোর্সেস আমাদের আছে সেই ন্যাচারাল রিসোর্সটি হচ্ছে কয়লা। তো আমি মনে করি এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, অন্যান্য আইনগত বা অন্যান্য কোনো জটিলতা বড় ধরনের কোনো বাধা বলে আমি মনে করি না উত্তোলনের ক্ষেত্রে। সুতরাং দিঘিপাড়া এবং খালাসপীর আমি মনে করি সরকারের ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কয়লা উত্তোলন করা উচিত। আর পরিবেশগত তো কোনো খনি সম্পদ উত্তোলন করতে গেলে কোনো পরিবেশ ক্ষতি হবে না এই কথা কেউ বলতে পারবে না। সব ধরনের খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে আসলে পরিবেশগত ঝুঁকিটা খনিজ সম্পদের একটা কিছুটা প্রাকৃতিক আছে। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রহণযোগ্য ক্ষতির মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে হবে, সেই কাজটা আমাদের করতে হবে। তো বড় পুকুরে আমরা দেখেছি নানা ধরনের সমস্যা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আগাম প্রস্তুতি থাকতে হবে। সেখান থেকে যেটা রিপোর্টে বলা হচ্ছে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। আর খালাসপীরটা আরও গভীর হওয়াতে ল্যান্ড সাবসাইডেন্স অর্থাৎ তলে ভূগর্ভস্থভাবে যদি আমরা এটা করি সেটার সম্ভাবনা কম হলেও কম হবে। তুলনামূলকভাবে বড় পুকুরে অনেক শ্যালো, এই জন্যে আমরা বলি শ্যালো মাইনগুলো উন্মুক্তভাবে করাটাই বেটার। সেখানে অ্যাকচুয়ালি পরিবেশগত ক্ষতি আরও কম হয়, কিন্তু খালাসপীরের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটা আরেকটু ডিপে। তো আর কয়লার যে মানের কথা বলা হচ্ছে এটা সত্যি কথা, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা খনিরই কয়লার মান অত্যন্ত উন্নত এবং আমাদের উচিত এখন এটার পিছনে যাওয়া। কারণ উত্তোলনের ক্ষেত্রে কি স্যার আপনার মনে হয় যে বড় পুকুরিয়া কয়লা খনি কোম্পানি যেটি হয়েছে তারা এখানে উত্তোলন করতে আগ্রহী? আপনার কি মনে হয় এটাকে সুযোগ দেওয়া উচিত নাকি বিদেশি কোম্পানিগুলোকে? আমার যে পর্যবেক্ষণ সেটা একটু ভিন্ন। মোটামুটি চীনের সাহায্যে আমরা বড় পুকুরিয়া কয়লা খনি উত্তোলন শুরু করি এবং চীনের টেকনোলজি এবং চীনের এক্সপার্টিজের মাধ্যমে করি। তো আজকে 2005-06 সাল থেকে এই কয়লা উত্তোলন হচ্ছে, প্রায় 10 বছরের কাছাকাছি যাচ্ছে আমাদের কয়লা উত্তোলনের নিজস্ব অভিজ্ঞতা ভূগর্ভস্থ। কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে বড় পুকুরিয়া কয়লা খনিতে 15 থেকে 17 জন চাইনিজ এক্সপার্ট এবং অ্যাডভাইজার তাদের নেতৃত্বে কয়লা উত্তোলন হচ্ছে। দেশীয় নেতৃত্ব উঠে ইন্ডিপেন্ডেন্টলি যে তারা নিজেরা কয়লা উত্তোলন করবে সেই ক্ষমতাটা এখনো আমাদের পেট্রোবাংলার যারা প্রকৌশলী আছেন এবং অন্যান্য যারা কারিগরের ইয়েতে আছেন তারা সেটা এখনো অর্জন করতে পারেননি। আমি মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি যে আমাদের এক্সপার্ট তৈরি করতে হবে, ইউনিভার্সিটিতে আমরা মাইনিংয়ের 10টা ডিপার্টমেন্ট খুলে বসে আছি, অথচ প্র্যাকটিক্যালি যেখানে অ্যাকচুয়ালি আমরা টেকনোলজিটা ট্রান্সফার করতে পারতাম, এক্সপার্টিসটা ট্রান্সফার করতে পারতাম, সেখানে সঠিকভাবে আমরা ফোকাস করিনি এবং সেখানে আমরা যে এক্সপার্ট তৈরি করা এবং চাইনিজদের ধীরে ধীরে ফেজ আউট করে দিয়ে নিজস্ব অবস্থান তৈরি করা সেই ব্যাপারে আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা কার্যক্ষেত্রে কাজগুলো করি না, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে হইচই করি এবং বলি হ্যাঁ আমরা বিদেশি নির্ভরশীলতা
বিদেশি বিদেশি নির্ভরশীলতা থেকে আমরা কোম্পানিগুলোর বেরোতে বেলায় তো পারছি আমরা না। সমস্যাও দেখছি, আমাদের গ্যাসের ক্ষেত্রে তো আমরা দেখেছি বিদেশি কোম্পানিগুলো আসলে যেভাবে যেই প্রক্রিয়ায় কাজ না, করছে বা কোম্পানি তাদের সাথে আমাদের যে গ্যাসের চুক্তি গ্যাসের হচ্ছে যে বিষয়টা, গ্যাসেরটা হচ্ছে যে আমরা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি, সুতরাং বিদেশি উত্তোলন করাটাই চুক্তি অনুযায়ী তাদেরই দায়িত্ব এটা করা। সেখানে আমাদের কিছু টেকনোলজি ট্রান্সফার হতে পারে, আমরা গ্যাসটা পেয়ে যাচ্ছি, তারা এটা ওভারঅল ম্যানেজমেন্ট অপারেশনে আছে, চুক্তিটাই সেরকম। কিন্তু বড় প্রক্রিয়া তো সেটা নয়। বড় প্রক্রিয়া আমাদের খনি আমাদের হয়ে তারা কন্ট্রাক্টরের মতো ড্রিলিং করে আমাদেরকে আস্তে আস্তে টেকনোলজিটা ট্রান্সফার করে দিবে। সুতরাং কয়লা উত্তোলনের যে চুক্তি আর গ্যাস উত্তোলনের যে চুক্তি সেটা দুটো ভিন্ন আলাদা। ধরনের চুক্তি, সেটা দুটো কম্পারেবল না। আচ্ছা, যদি আমরা এখান থেকে কয়লা উত্তোলন করতে পারি, যদি আমাদের নিয়ম সেটা তৈরি হয় বা সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে আসলে কি পরিমাণ আমাদের আসলে আমদানি নির্ভরতা কমবে বা দেশের চাহিদা মেটানোর জন্য আসলে কি ভূমিকা থাকবে? আমাদের যে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনাটা আছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, কারণ কয়লা মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হবে, সেই পরিকল্পনায় বর্তমানে আমাদের যে অ্যাপ্রুভ পরিকল্পনাটা আছে এটা পিএসপিএম 2010 বলা হয়, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010। সেই অনুযায়ী আমাদের নিজস্ব মানে 2030 সাল নাগাদ প্রায় 30% বিদ্যুৎ আমাদের নিজস্ব কয়লা থেকে উৎপাদিত হওয়ার কথা। এবং তাই যদি হয় তাহলে আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমদানি নির্ভরশীলতা হবে 62%, 30% নিজস্ব কয়লা দিয়ে। কিন্তু বর্তমানে পিএসপিএম 2010 পরিবর্তিত হচ্ছে, পরিশোধিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, যাই বলি না কেন আমরা, সেখানে বর্তমানে সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী নিজস্ব কোনো কয়লা উত্তোলন করা হবে না, এরকম একটি প্রস্তুতি নিয়ে এটা নতুন করে করা হচ্ছে। সরি। তো তার প্রেক্ষিতে আমাদের আমদানি নির্ভরশীলতা প্রায় 92% হয়ে যাবে। 2030 সাল নাগাদ আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হবে তার জন্য যে প্রাথমিক জ্বালানি অথবা আমদানিকৃত বিদ্যুৎ, এই দুটো মিলে টোটাল আমদানি নির্ভরশীলতা প্রায় 100%-এর কাছাকাছি আমরা আমদানি নির্ভর হয়ে পড়ব। সুতরাং এটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যাপার। এই মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যাপার থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের অ্যাকচুয়ালি নিজস্ব কয়লা উৎপাদন ছাড়া আর কোনো গতি নেই। আমার তো মনে হচ্ছে যে আসলে আমরা সময়ের অপচয় করছি, আমাদের একটা জাতীয় সম্পদ থাকার পরও আমরা আসলে সেটাকে সদ্ব্যবহার করতে পারছি না। অ্যাবসলিউটলি, আমি সেটাই বিশ্বাস করি। আমাদের সময়ের চরম অপব্যয় হচ্ছে। আমরা দুটো ক্ষেত্রেই যেখানে আমাদের ফোকাস করা উচিত সেখানে আমরা ব্যর্থ হচ্ছি। একটি হচ্ছে কয়লা উত্তোলন করা এবং আরেকটি হচ্ছে প্রাথমিক জ্বালানি গ্যাস অনুসন্ধান করা। এই গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ধীর লয়, একটা দ্বিধাগ্রস্ততা রয়ে গেছে। আমাদের অনুসন্ধানের কাজে প্রচণ্ডভাবে এগিয়ে যেতে হবে, অর্থাৎ নিজস্ব জ্বালানির একটা বড় অংশ, আমাদের জ্বালানির যে চাহিদা আছে তার একটা বড় অংশ নিজস্ব জ্বালানি রাখতে হবে। তা নাহলে কিন্তু আমদানি নির্ভরশীলতার দুটো ঝুঁকি আছে, একটি হচ্ছে প্রাইস রিস্ক অর্থাৎ মূল্য ঝুঁকি, আরেকটা হচ্ছে সরবরাহ ঝুঁকি। যে কোনো দেশ থেকে আমরা যদি একটা দীর্ঘমেয়াদে কয়লা আমদানি চুক্তি করি, সেই দেশে যদি একটা আইনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাব। আমি একটা উদাহরণ দিতে পারি এখানে। ভারতে 30 থেকে $35 কয়লা পাওয়া যাবে দীর্ঘমেয়াদে, এরকম একটি চুক্তি করে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে, সাউথ আফ্রিকার সাথে ভারতে অনেক প্রাইভেট সেক্টর পাওয়ার তারা কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে খুব কম মূল্যে বিদ্যুৎ উৎপাদন করবে বলে চুক্তি নিয়েছে। চুক্তি নেওয়ার পরে হঠাৎ করে এই তিনটি দেশই তাদের যে দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক মূল্য আছে সেটাকে পরিবর্তন করে আইনের মাধ্যমে আন্তর্জাতিক মূল্যের সাথে সমন্বয় করে ফেলেছে। $30 কয়লা এক ধাপে লাভ দিয়ে গিয়ে $90 হয়ে গেছে। তো $30 কয়লা দিয়ে ভারতে যে কোম্পানিগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য যে রেট দিয়েছিল সেটা তো আর তখন অসম্ভব হয়ে গেছে। সুতরাং তারা ব্যবসায়িকভাবে প্রচন্ড মার খেয়েছে। তো এই যে ঝুঁকি, এটা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে তারা পড়ে গেছে এবং তার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পরে ভারত সরকার এটা বুঝতে পেরে তাদেরকে আর ওই পেনালাইজ করে নাই, তার নতুন করে রেট নেগোশিয়েট করে এখন নতুনভাবে সেগুলোকে আবার দেয়া হচ্ছে। তো সরকার চাইলে কিন্তু কোম্পানিগুলোকে বলতে পারতো যে ইট ইজ এ বিজনেস রিস্ক এবং তারা অ্যাডজাস্ট না করলেও পারতো। তো আমি যেটা বলছি যে আমদানি নির্ভরশীলতার মধ্যে, তো এটা হচ্ছে একটা প্রাইসের একটা ব্যাপার বললাম।
আর সরবরাহ ঝুঁকি তো আছে, আছে। কারণ আমরা জানি বিভিন্ন সময় আসলে হঠাৎ সবকিছুর করে জন্য আসলে ভোক্তাকেই আসলে সবসময় সাফার করতে হচ্ছে, ইন্দোনেশিয়া ভোগান্তি যেমন করতে হঠাৎ হচ্ছে। করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর কয়লা আমদানি রপ্তানি করবে না, নতুন করে আর কোনো রপ্তানি করবে না। স্যার, আমরা কয়লা নিয়ে কথা বলছিলাম, কয়লা উৎপাদন, কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, এসব নিয়ে কথা হচ্ছিল। তো কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে বাংলাদেশ আসলে লাভজনকই হবে, বিশেষ করে ভোক্তারা লাভজনক হবে, যেহেতু বিদ্যুতের দাম কমে আসবে। আমরা মোটামুটি সে পথেই হাঁটছি এখন, আমাদের পরিকল্পনা দেখে মনে হচ্ছে অন্তত। কিন্তু এখানে যেহেতু একটা পরিবেশ ঝুঁকি আছে এবং জলবায়ু পরিবর্তনের ইস্যুতে আবার কয়লা উৎপাদন করলেও ধীরে ধীরে হচ্ছে ভারত বা চীন কিন্তু কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে আসলে সরে আসছে, সেই সময়টাতে বাংলাদেশ কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে। এটা একটা বিরাট দ্বিধার ব্যাপার, একটা দ্বন্দ্বেরও ব্যাপার। কিন্তু আমরা যখন বলছি যে ধীরে ধীরে তারা সরে আসছে, এরপরেও আমাদের দেখতে হবে কতটুকু সরে আসছে। আজকে চীনে 70% বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কয়লা থেকে, ভারতে 50% উপরে, প্রায় 60% মতো কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে 45% বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কয়লা থেকে, যেটা 50% ছিল, এখন কমিয়ে সেটা 5% কমানো হয়েছে। এটা গ্যাস থেকে, এখন গ্যাস তাকে রিপ্লেস করছে। ভবিষ্যতে তারা চিন্তা করছে যে এটাকে 40% নামিয়ে আনবে। কিন্তু এরপরও 40% বিদ্যুৎ, ইভেন জার্মানির মতো দেশে, যেখানে আমরা বলি যে অনেক বেশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার হচ্ছে এবং তারা ধীরে ধীরে সম্পূর্ণটাই নবায়নযোগ্যের দিকে চলে যাবে, সেখানেও এখন প্রায় 30% বিদ্যুৎ কয়লা থেকে নির্ভর। ব্রিটেনও কিন্তু সম্প্রতি ঘোষণা দিয়েছে তারাও এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসছে। এগুলো বলা হচ্ছে, কিন্তু কতটুকু যাচ্ছে? 5 থেকে 10% তারা সরে আসছে, তার বেশি কিন্তু পারছে না। এটা হচ্ছে একটি ব্যাপার। এইসব দেশের অর্থনীতি আমরা চিন্তা করি, এই অর্থনীতি আরো এক্সপেন্সিভ অল্টারনেট যে ফুয়েল আছে সেগুলো তারা এফোর্ড করতে পারে। আমাদের মতো দেশের অর্থনীতি সবচেয়ে এক্সপেন্সিভ সলিউশনটা যদি বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা সেটা, আর পলিউশনের কথা যেটা বলা হচ্ছে, এটা কিন্তু বৈশ্বিক পলিউশন। আমাদের পার ক্যাপিটাল পলিউশন নেগলিজেবল, কিছুই না। যেই কারণে আমরা এই যে টোটাল যে আমরা মানে যেসব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, হ্যাঁ, কিয়োটো প্রোটোকলের মাধ্যমে যেগুলো রেস্ট্রিকশন করা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ কিন্তু পড়ে না, কারণ আমাদের পলিউশন খুবই কম। পলিউশন যদি বিশ্বব্যাপী কমাতে হয়, তার দুটো ব্যাপার আছে। যারা বড় পলিউটার তাদেরকে কমাতে হবে, দ্বিতীয়ত নতুন যে টেকনোলজি আমরা ব্যবহার করব সেখানে মিনিমাম পলিউশন, অর্থাৎ এগেইন গ্রহণযোগ্য যে পলিউশন, সেটা দিয়ে আমরা করব। তো এখন কয়লা ভিত্তিক বিদ্যুতের কথা বলা হচ্ছে, ক্লিন কোল যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা কয়লার যে পরিবেশগত যে ক্ষতিটা আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে, সেটা আমরা একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারি। নতুন টেকনোলজিতে এখন সেটা সম্ভব। সুতরাং পলিউশনের দোহাই দিয়ে আমাদেরকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার আমি কোনো যৌক্তিকতা দেখি না। সোলারের দিকে আমরা যেতে পারি কিনা? সোলারটা আসলে এখনো নবায়নযোগ্য জ্বালানি, যদি আমি পৃথিবীব্যাপী দেখি, পৃথিবীব্যাপী দেখলে নবায়নযোগ্য জ্বালানিতে মূলত বায়ু বিদ্যুৎ এবং সোলার আছে। টোটাল যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে, সেটা টোটাল পৃথিবীর বিদ্যুৎ উৎপাদনের 5%-এর নিচে, আর সোলার 1%-এরও নিচে। সুতরাং সোলার দিয়ে অ্যাকচুয়ালি গ্রিড বিদ্যুতের যে চাহিদাটা দরকার সেটা করা সম্ভব না। বাংলাদেশের সোলারের সম্ভাবনা আছে, কিন্তু কত 1000 মেগাওয়াট হতে পারে সর্বোচ্চ। এই মুহূর্তে 140 মেগাওয়াট বলা হয়। 140 মেগাওয়াট হলো সোলার হোম সিস্টেমে। তো সোলার হোম সিস্টেমে 140 মেগাওয়াট মানে সারাদিনে 6 ঘন্টা এটা বিদ্যুৎ উৎপাদন করে। তার মানে 140কে 4 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হচ্ছে আবার 40-50 মেগাওয়াট হচ্ছে আমাদের সত্যিকারের ক্যাপাসিটি, যেটা পার্সেন্টেজের মধ্যে পড়ে না, 0.001% হয় আমাদের টোটাল 8000-এর তুলনায়। এখন এর মানে কি আমরা কিছু করব না? অবশ্যই আমরা নবায়নযোগ্য জ্বালানির চেষ্টা করব। বাংলাদেশের সম্ভাবনা আছে একমাত্র সোলারই বিদ্যুতের, যে কারণ বায়ু বিদ্যুৎ, যেটা বায়ু বিদ্যুৎ তো সব জায়গায় হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গে কেন বায়ু বিদ্যুৎ হচ্ছে না? গুজরাটে কেন হচ্ছে? বিকজ গুজরাটে বায়ু আছে, সোর্সটা আছে। একইভাবে পশ্চিমবঙ্গে যদি বায়ু বিদ্যুৎ না হয়, বাংলাদেশেও বায়ু বিদ্যুৎ হবে না, কারণ বাংলাদেশে বায়ুর সোর্স নাই। কিন্তু সূর্যের
সোর্স আছে এবং সেখানে আমরা করতে পারি। সোলারের আর একটা বড় প্রবলেম হচ্ছে ল্যান্ড। ওই জায়গাটা আমাদের জায়গাটা প্রতি সংস্থান 1 করা মেগাওয়াটের জন্য 4 একর জায়গা লাগে। আজকে আমাদের 200 মেগাওয়াট করতে গেলে 800 একর জায়গা লাগবে। তো এই এত বড় জায়গা আমরা কোথায় পাবো যে জায়গায় আমরা সোলার প্যানেল বসাতে পারবো? সো অনেক ধরনের লিমিটেশনস আছে। আমি মনে করি বাংলাদেশে সোলারের সবচেয়ে বড় যদি ফিড ইন ট্যারিফটা আমরা ঘোষণা করে দেই, তাহলে ছোট ছোট সোলার 1 মেগাওয়াট 2 মেগাওয়াট বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মাধ্যমে সেখানে আমরা সোলারের একটা রেভলিউশন দেখতে পারি, যেটা আমরা সোলার হোম সিস্টেমে দেখেছি। কিন্তু সেই ক্ষেত্রে পিডিবিকে একটা মিনিমাম প্রাইসে তারা বিদ্যুৎটা কিনবে, গ্রিডে যদি সরবরাহ আসতে হয়, সের জন্য ফিড ইন ট্যারিফটা আমি মনে করি ইমিডিয়েটলি এটা পাস করা উচিত এবং ফিড ইন ট্যারিফের আওতায় এবং একটা স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে যারাই সোলারে আসবে তারা এটা করতে পারে। কিন্তু বড় গ্রিড পাওয়ারের জন্য আমাদের সাশ্রয়ী বিদ্যুতের জন্য এগোতে হবে, লিস্ট কস্ট এক্সপ্যানশন আমরা যেটা বলি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি খালাস পীরের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের আমদানি নির্ভর সরকারের নীতি হয়েছে এখন যে আমদানি নির্ভর কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। কারণ আমরা জানি গ্যাসের তেলের মূল্য এই মুহূর্তে কম, এই জন্য হয়তো উৎপাদন খরচ কিছুটা কম, 10 টাকার নিচে আছে। তারপরেও কয়লা দিয়ে তো 5 টাকা করতে পারি, তাও কয়লা তার চেয়ে তো সাশ্রয়ী। হ্যাঁ, যেখানে আমরা 15 থেকে 18 টাকায় করতাম সেটা এখন 10 টাকা হচ্ছে তেলের দাম কমে যাওয়াতে। সিমিলারলি এলএনজিও আমরা হয়তো 8 টাকায় করতে পারবো এখন, কিন্তু যখনই তেলের দাম বেড়ে যাবে, কারণ আইইএ যেটা ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন তারা বলেছে যে বর্তমান তেলের মূল্যের উপরে কোনো দেশ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত না। সেটা এই কয়দিন আগে তারা একটা ওয়ার্নিং হিসাবে এটা বলেছে, কারণ তাহলে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে সেসব দেশ পড়ে যেতে পারে। কোনো দেশেই 30-40% তেল নির্ভর বিদ্যুৎ উৎপাদন হয় না, যেটা আমাদের দেশে এখন প্রায় 40%-এর কাছাকাছি চলে যাচ্ছে। 30% তো আছেই আমরা জানি তেল নির্ভর বিদ্যুৎ উৎপাদন, যেটা খুবই ব্যয়বহুল। সুতরাং আমদানি নির্ভর কয়লার ব্যাপারে আমরা এখন পর্যন্ত ব্যর্থ। আমরা এখনো কয়লা রামপালের জন্য কয়লা ক্রয় করার চুক্তি করতে পারিনি। এর ফাইন্যান্স নিয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত কিছু দেখিনি। আমরা শুনেছি 3টি কোম্পানি শর্টলিস্টেড হয়েছে এবং তারা ফাইন্যান্স আমদানি নির্ভর হলেও তো সেটাও তো আসলে আমাদের জন্য খুব যে সুবিধাজনক হবে তা তো না। কিন্তু সেখানে এগোতে পারছি না আমরা, কারণ এটা খুবই কঠিন ব্যাপার। আমাদের কয়লা আমদানি করার যে হ্যান্ডলিং ফ্যাসিলিটিস, পোর্ট হ্যান্ডলিং ফ্যাসিলিটি, সেটার ব্যাপারে কোনো প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে রাজি না, সরকারও সেই ব্যাপারে কিছু করছে না। যে কারণে আমদানিকৃত কয়লা দিয়ে কবে নাগাদ আসবে এই ব্যাপারে আমার ঘোরতর সন্দেহ আছে। তার চেয়ে আমি মনে করি খালাসপীর দিঘিপাড়া, যেখানে কন্ট্রোভার্সি নাই, আমরা ডিপ শ্যাফট মাইনিংয়ে চলে যেতে পারি। সেটা নানাভাবে হতে পারে, সেটা জয়েন্ট ভেঞ্চারে হতে পারে, বা সেটা শুধু আমরা কন্ট্রাক্টর নিয়োগ করে অপারেটর হিসেবে তাকে আমরা ব্যবহার করতে পারি, পুরো টাকাটা আমরা দিয়ে, ঝুঁকিটা আমরা নিয়ে। আশা করছি সরকার এই সম্ভাবনাটাকে কাজে লাগাবে। স্যার, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রংপুরের খালাসপীরের কয়লা খনি ও জ্বালানি উৎপাদন নিয়ে কথা বলছিলাম জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিমের সঙ্গে। পরের খবরে যাচ্ছি। 30 নভেম্বর থেকে নির্দিষ্ট 6টি পণ্য বাজারজাতকরণে পাটের মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে সারা দেশে সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযান চলবে। তবে অভিযান শুরুর আগে পাটের মোড়ক ব্যবহার সংক্রান্ত আইনের ব্যাপক প্রচার আর সংকট এড়াতে চাহিদা অনুযায়ী ব্যাগ সরবরাহের দিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। যদিও বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে চাহিদার তুলনায় অতিরিক্ত মোড়ক মজুদ রয়েছে তাদের। 2014 সালের 1 জানুয়ারি থেকে দেশের বাজারে সার, চিনি, চাল সহ 6টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। যদিও 2010 সালে পাশ হওয়া আইনটির ছিটে ফোটাও বাস্তবায়িত হয়নি এখনো, বরং এসব পণ্য দেদারসে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরি ব্যাগে ভর্তি করে। তাই পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ের পাট বহুমুখীকরণ ও উন্নয়ন কেন্দ্রে আয়োজন করা হয় এক সমন্বয় সভার, যেখানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে সমস্ত সারই আমদানি হয়ে আসছে এবং দেশের বিভিন্ন জায়গাতে পরিবহনের কার্যক্রম চলতেছে। এর মধ্যে 30 তারিখের এই অবস্থা আমরা খুব ভয়ভীতি প্রদর্শন মনে করছি। প্রত্যেক জেলা যদি বস্তা মজুদ না থাকে, আমরা মিল মালিকরা যদি বস্তা চাল ভরতে না পারি, চাল কিন্তু বাজারে আসবে না। তবে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আটঘাট বেঁধেই মাঠে নামছে সরকার। এর আগে যেহেতু আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার
আমরা উদ্যোগ নিয়ে আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারি নাই। সেই কারণে এবার সম্মিলিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ব্যবসা করার জন্য যারা ব্যাংক ঋণ নেবেন কিংবা ঋণ নিয়েছেন, তারা যদি এই আইনটি ফলো না করেন তাহলে তার ব্যাংকের যে ঋণ সীমা আছে সেটা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে পাট শিল্প বাঁচানোর পাশাপাশি বাজারে পাটের তৈরি পণ্য আরও জনপ্রিয় করার উদ্দেশ্যেই দেশব্যাপী অভিযানের রূপরেখা তুলে ধরেন বাণিজ্য মন্ত্রী। 30 নভেম্বর 15 হতে সপ্তাহব্যাপী সমগ্র দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। আইন হয়েছে এবং এটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য আবার অধ্যাদেশ হয়েছে। তারপর আমরা বাস্তবায়ন করতে পারবো না কেন? এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে, কারণ আমরা কোনো মতেই পাট শিল্পকে ধ্বংস করে দিতে পারি না। আইন অমান্য করলে জেল জরিমানার পাশাপাশি দোষীদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন সরকারের কর্তা ব্যক্তিরা। জুবার ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির মধ্যে $250 মিলিয়ন দুটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। এই দুই চুক্তির আওতায় পুঁজিবাজারের উন্নয়নে বাজেট সহায়তা দেওয়া হবে। এর মধ্যে $100 মিলিয়ন 2% সুদে 25 বছর এবং $150 মিলিয়ন 15 বছরে পরিশোধ করতে হবে। এছাড়া এডিবির সঙ্গে একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়। ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংক রাজধানীর গুলশানে তাদের রিপ্রেজেন্টেটিভ অফিসের যাত্রা শুরু করেছে। রোববার ব্যাংকের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ এবং এক্সিস ব্যাংকের প্রতিনিধি পি মুখার্জি। এখন থেকে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সুবিধা প্রদানে কাজ করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ছাড়াও আরও 5টি দেশে এক্সিস ব্যাংকের শাখা রয়েছে। কুমিল্লার দেবিদ্বারে উদ্বোধন হয়েছে মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম অন্তরঙ্গ ইলেকট্রনিক্স। শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের গণমাধ্যম বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, মার্কেটিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক শামীম আল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বগুড়ার করতোয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর একটি বেসরকারি সংস্থা ও কিছু বালু ব্যবসায়ী চালাচ্ছে এ ব্যবসা। এতে নদী পাড়ের জমি ভাঙনে সর্বশান্ত হচ্ছে এলাকার মানুষ। এনজিও কর্মকর্তাদের দাবি, সরকারি জমি থেকে বালু উত্তোলন করছেন তারা। আর প্রশাসন বলছে, খবর পেলেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর থেকেই বগুড়া সদর উপজেলার 3টি ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে TMSS নামের একটি বেসরকারি সংস্থা। তার সাথে যুক্ত রয়েছে এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ীও। শ্যালোচালিত যন্ত্র দিয়ে প্রতিদিনই ট্রাকে ট্রাকে বালু উত্তোলন হচ্ছে নদী থেকে। এ কারণে নদীর তীরের জমিগুলো ভেঙে যাচ্ছে নদী গর্ভে, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। গাছ লাগানো আসলে সেগুলো সমস্ত গাছই ভেঙে নদীর মধ্যে পড়ে গেছে, সেগুলো গাছ একটাও নেই। আর ওই বালু নিচ থেকে বালু কাটিয়ে নিয়ে গেছে আর উপর থেকে এমনি ভেঙে যাচ্ছে। বলা হলে তারা কিছুক্ষণের জন্য সরে যায়, তারপর আবার পুনরায় আসে। বারবার দরখাস্ত দিছি, করছে, ওরা কাজ শুনতেছে না, খালি বলে যে ওরা জমি লিজ কি সরকার থেকে। বালু উত্তোলনের কথা স্বীকার করে এনজিওর নির্বাহী কর্মকর্তা দাবি করলেন, সরকারি জমি থেকে তারা বালু উত্তোলন করছেন। সরকারের যেখানে নদী উঁচু খাস জমি এবং নদীর যেখানে সিলটেড হয়েছে সেই জায়গায় থেকে বালি বহন করে নিয়ে এই জমিগুলো TMSS এর জমিগুলো ভরাট করা হচ্ছে। যারা অভিযোগ করছে তাদের অভিযোগ অসত্য। আর প্রশাসন বলছে ইতোমধ্যে 3বার অভিযান চালিয়ে মেশিনপত্র ধ্বংস করা হয়েছে। কিছুদিন আগে আমরা প্রায় 10টি মেশিন জব্দ করে অকেজ করে দিয়েছি। তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। যারা বালুমহল আইন লঙ্ঘন করে বালু উত্তোলন করেছে তাদের যে কোনো ধরনের সংবাদ পেলে আমরা সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। এলাকাবাসীর দাবি, সদর উপজেলার শেরেকোলা, শাখারিয়া ও নিশিন্দারা ইউনিয়নে বালু উত্তোলনের ফলে কৃষকের প্রায় 200 একর জমি করতোয়া নদী গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, বগুড়া। শীতের শুরুতেই ভাপা পিঠা তৈরির ধুম পড়েছে রাজশাহীতে। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কের পাশে চলছে ঐতিহ্যবাহী এই পিঠার বিকিকিনির উৎসব। পিঠার স্বাদে ক্রেতারা মন রাঙালেও এটি এখন নিম্ন আয়ের অনেক মানুষের আয়ের উৎস।
আব্দুল সালামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কুয়াশা ঢাকা সকালে এমন গরম গরম ভাপা পিঠার মজাই আলাদা। একদিকে ভাপা পিঠার স্বাদ গ্রহণ, অন্যদিকে চুলার আগুন আর জলীয় বাষ্পের উত্তাপ যেন চাঙ্গা করে দেয় দেহ মন। রাজশাহী অঞ্চলের সর্বত্রই এখন এই পিঠা তৈরি ও বেচা কেনার ধুম পড়েছে। এটা জনপ্রিয়, সবার ভালো খাবার, পছন্দের খাবার এবং খুব সুস্বাদু ভালো জিনিস এবং সবাই খায়, খুব ভালো চলে এবং ছাত্রছাত্রী এবং বাড়ির লেগে বাচ্চাদের লেগে খুব পছন্দ। শীতকালে এই অঞ্চলের নিম্ন আয়ের অনেক মানুষই যুক্ত হন এই পিঠা তৈরির সাথে। এ সময় এই পেশাই হয়ে ওঠে তাদের জীবিকার অবলম্বন। সারাদিনে দেখা যাচ্ছে যে 300 টাকার মতন থাকে, এই দিয়ে চলে এসেছে। ভাপা পিঠার যে আমাদের ঘ্রাণ বা ভাপা পিঠার যে স্বাদ, সেটা আমাদেরকে সবসময় টানে, যার কারণে যখনই এই শীত আসে তখনই আমরা কিন্তু ভাপা পিঠার জন্য উন্মুখ হয়ে থাকি। স্থানীয়ভাবে এই পিঠাকে বলা হয় ধুপি পিঠা। ইতিহাসবিদদের মতে এটি বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের পুরনো এক অনুষঙ্গ। বাঙালি সংস্কৃতিতে এই পিঠা পুলি বা এই যে ভাপা পিঠা এর কথাই বিশেষ করে বলি, যেটা অনেক কাল থেকে চলে আসছে। চালের আটা ও নারকেলের সাথে খেজুরের গুড় মিশিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী এই ভাপা পিঠা। আকার ভেদে প্রতিটি পিঠা 5 থেকে 10 টাকায় বিক্রি হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ঢাকা ও এর আশেপাশের এলাকার সক্ষমতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ করছে বিশ্বব্যাংক। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। নাজিয়া, ঢাকা শহরের জলবায়ু পরিবর্তন এবং ঢাকা শহরের যে বন্যা পরিস্থিতি এবং জলবদ্ধতা দূরীকরণে কিভাবে একটি আধুনিক এবং সময় উপযোগী একটি পরিকল্পনা প্রণয়ন করা যায় সেই বিষয় নিয়ে বিশ্বব্যাংক তাদের একটি প্রতিবেদন প্রকাশ করছে। আজকের সে প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠান চলছে। তারা বিভিন্ন বিষয়গুলো এখানে তুলে ধরছে, বিশেষ করে ঢাকা শহরে কেন জলবদ্ধতা হচ্ছে, জলবদ্ধতা দূরীকরণে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে, কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা এখানে কথা বলছেন। এখানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রতিবেদনে বিভিন্ন বিষয় যেমন তুলে ধরা হচ্ছে, একই সঙ্গে কিন্তু যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তিনি উপস্থিত আছেন। তিনি বিভিন্ন বিষয়গুলো হয়তো তুলে ধরবেন। হয়তো এখান থেকে যে প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হয়তো তিনি তার পরিকল্পনা প্রণয়ন করবেন, এমনটাই এখান থেকে বলা হচ্ছে। এছাড়া রয়েছে জলবায়ু বিশেষজ্ঞ আইনুল নিশাত, তিনিও আছেন এখানে। তিনিও এই প্রতিবেদন সংশ্লিষ্টতার প্রতিবেদনের সঙ্গে তারও সংশ্লিষ্টতা রয়েছে। তিনিও তার বিভিন্ন যে কারিগরি দিক সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। এই মুহূর্তে চলছে বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রতিবেদনের যে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরের যে জলাবদ্ধতার কারণগুলো আসলে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে পুরনো যে জল নিষ্কাশনের কিংবা পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল সেগুলোর সংকীর্ণতার জন্য, সেগুলো হারিয়ে যাওয়ার জন্য আসলে জলাবদ্ধতা হচ্ছে। ঢাকা শহর এবং ঢাকা শহরের আশপাশ দিয়ে যে নদীগুলো ছিল এক সময়, যেখান থেকে আসলে ঢাকা শহরের সমস্ত অতিরিক্ত পানি বের হয়ে যেত, নিষ্কাশন হতো, সেই নদীগুলো ভরাট হয়ে গেছে এবং ড্রেনেজ ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন হয়নি বিগত বছরগুলোতে, সেগুলো কিন্তু প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া একই সঙ্গে কিভাবে জলবদ্ধতা দূর করা যায়, অর্থাৎ আগামী 2015 কিংবা এখন 2015 থেকে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কিভাবে নতুন পরিকল্পনা করা যায় এবং বৃহৎ মহা যে পরিকল্পনা রয়েছে তার মধ্যে কিভাবে ঢাকা শহরে জলবদ্ধতা দূরীকরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, বিশ্বব্যাংকের জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ঢাকা ও এর আশেপাশের এলাকার সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে যুক্তরাজ্যের জিডিপি কমবে প্রায় 2.2%। এমন আশঙ্কা রয়েছে গবেষণা খাতের প্রতিষ্ঠান ওপেন ইউরোপের। এরপরও আর্থিক নীতি, শ্রমবাজার ও অভিবাসন ইস্যুতে ইউনিয়ন বিরোধী জনমত জোরালো হয়ে উঠছে দেশটিতে। জোট থেকে বেরিয়ে এলে স্বল্প মেয়াদে যুক্তরাজ্যের অর্থনীতির গতি ধীর গতির হয়ে পড়লেও দীর্ঘমেয়াদে তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন বিরোধী সংগঠনগুলো। ইউরোপীয় ইউনিয়নের শ্রমনীতি অনুযায়ী জোটভুক্ত দেশগুলোতে অবাধ যাতায়াত রয়েছে শ্রমিকদের। ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি এ নীতির পক্ষে থাকলেও বরাবরই এর বিরোধী অবস্থানে যুক্তরাজ্য। এছাড়াও আর্থিক নীতি, অভিবাসন ইস্যু নিয়েও ইইউর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে যুক্তরাজ্যের। এসব কারণেই ইউরোপীয় ইউনিয়নের প্রভাব বলয় থেকে বেরিয়ে যেতে চাইছে দেশটির সরকার। ইউনিয়নে থাকা না থাকার এমন প্রশ্নে 2017 সালে গণভোট হওয়ার কথাও রয়েছে যুক্তরাজ্যের।
আর এই গণভোটকে সামনে রেখে এখন থেকেই প্রচারণা শুরু করেছেন ইউরোপীয় ইউনিয়ন বিরোধীরা। রীতিমতো কাভার্ড ভ্যানে চেপে ইউ বিরোধী জনমত তৈরিতে মাঠে নেমেছে লিভ ইউ নামের সংগঠনের কর্মীরা। পাশাপাশি তাদের টি শার্ট, মগ আর ব্যাগেও রয়েছে ইউনিয়ন বিরোধী স্লোগান সম্বলিত প্রচারণা। ইউনিয়ন থেকে বেরিয়ে আসা মানে যুক্তরাজ্য মুক্তভাবে তার নিজের প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করতে পারবে। এতে নিজস্ব অভিবাসন নীতি সহ সীমান্তে আমাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এছাড়াও ইউনিয়নের আর্থিক নীতির দায়ভারও বহন করতে হবে না যুক্তরাজ্যকে। ইতোমধ্যেই লিভ ইউ এর 3 লাখ তালিকাভুক্ত সদস্য রয়েছে বলে দাবি করেছে ইইউ বিরোধী এই সংগঠনটি, যা 2017 সালের গণভোটের প্রশ্নে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অবস্থানকে শক্তিশালী করবে বলেও মনে করছে তারা। সংগঠনটির ইইউ বিরোধী প্রচারণায় সমর্থন জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আমরা আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণেই আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবো। কেননা সম্প্রতি এক জরিপে আমরা জেনেছি ব্রিটেনের 50% বেশি মানুষ এখন এই জোটের বিরোধী অবস্থানে রয়েছে। এদিকে ইউনিয়ন থেকে বেরিয়ে এলে যুক্তরাজ্যের অর্থনীতিতে স্বল্পমেয়াদী ক্ষতি হলেও অবাধ মুক্ত বাণিজ্য চুক্তি বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছে সংগঠনটি। এজি মাহমুদ, সময় সংবাদ। কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি অনুযায়ী পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে বৃহৎ এক সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছে ভারত। গুজরাটের এই বিদ্যুৎ কেন্দ্রটি এশিয়ার সবচেয়ে বড় সৌরশক্তি উৎপাদন প্রকল্প। আর এই প্রকল্পকে ঘিরে উন্নত হয়েছে ওই এলাকার মানুষের জীবনমান। ভারতের সবচেয়ে বড় এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান দেশটির গুজরাট প্রদেশে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের অংশ হিসেবেই এই সোলার পার্কটি স্থাপন করেছে দেশটির সরকার। তবে শুধু পরিবেশ বাঁচাতেই নয়, এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি এই অঞ্চলের প্রত্যন্ত গ্রাম চারানাকার মানুষের জীবনযাত্রা বদলে দিতেও কম ভূমিকা রাখেনি। একসময় ভারতের প্রায় 3 কোটি বিদ্যুৎ সুবিধা বঞ্চিত মানুষের তালিকায় নিজের নাম থাকলেও সৌর বিদ্যুতের কল্যাণে পাল্টে গেছে এখানকার লোকজনের দিনলিপি। এখন আমাদের সবারই কাজ আছে। আলো, পানির সুবন্দোবস্ত সহ এখানে নতুন করে রাস্তাঘাট নির্মিত হয়েছে, যা কদিন আগেও ছিল না। এই সোলার পার্কটি আমাদের জীবন বদলে দিয়েছে। মোদী সরকার 2022-এর মধ্যে সোলার এনার্জির বর্তমান সক্ষমতা 5 গুণ করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। গুজরাটকে দিয়ে শুরু করলেও পরবর্তীতে এটা গোটা ভারতেই ছড়িয়ে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পরিবেশ দূষণ রোধে ধীরে ধীরে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে পুরোপুরি সোলার কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদনে নির্ভরশীল হবে ভারত। সৌরবিদ্যুৎ উৎপাদনে গুজরাটই সবচেয়ে এগিয়ে, কারণ বেশ ব্যয়বহুল হলেও বিদ্যুৎ খাতের পুনর্গঠনে আমরা উদ্যোগ নিয়েছি এবং সফলও হয়েছে। গুজরাটই একমাত্র প্রদেশ যেখানে এখন সপ্তাহের 7 দিন 24 ঘন্টা বিদ্যুৎ থাকার পরও উদ্বৃত্ত থাকে। আপাতত সৌর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল হলেও এর সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন এর প্রচলন বাড়লে দাম হাতের নাগালে চলে আসবে। শুধু তাই নয়, এতে করে দেশটিতে বাড়বে সোলার পণ্যের বাজারও। দেখুন, নিকট ভবিষ্যতে প্রচলিত জ্বালানি তেল বেশ উচ্চ দামে বিক্রি হবে, কিন্তু সে সময় সৌরবিদ্যুতের দাম জনসাধারণের নাগালে চলে আসবে। তাই দামের দিক থেকে সোলার এনার্জি ব্যবহারকারীরাই লাভবান হবেন। পরিবেশ দূষণ রোধে চীন ও যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হলেও দরিদ্র জনগোষ্ঠীর দোহাই দিয়ে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত। তবে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে মানব সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধে সবসময়ই সরব ভূমিকা রেখেছে দেশটি। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইট dcbd.org-তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গতকালের লেনদেনের ধারাবাহিকতায় আজও সূচকের উত্থানের মধ্য দিয়েই লেনদেন শুরু হয়েছে ডিএসসিতে। এই মুহূর্তে ডিএসসি সাধারণ সূচক আমরা দেখতে পাচ্ছি 34 পয়েন্ট বেড়ে রয়েছে 4631 পয়েন্টে। সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসিএস দেখতে পাচ্ছি 9 পয়েন্ট বেড়ে রয়েছে 1116 পয়েন্টে এবং বাছাই সূচক ডিএস30 14 পয়েন্ট বেড়ে রয়েছে 1760 পয়েন্টে। এখন পর্যন্ত গত 1 ঘন্টায় ডিএসসিতে লেনদেন হয়েছে 257 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 178টি, কমেছে 64টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, আমরা দেখে নিচ্ছি টপ 20 শেয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতেই রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। টেক্সটাইল খাতে এই প্রতিষ্ঠানটি আজ টপ 20 শেয়ারের শুরুতেই জায়গা করে নিয়েছে, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 31 টাকা, যা গত দিন ছিল 31 টাকা। এবং পরেই রয়েছে ফার কেমিক্যাল। ফার কেমিক্যালের লাস্ট ট্রেডিং প্রাইস 33 টাকা 60 পয়সা।
অলিম্পিক রয়েছে টপ 20 শেয়ার তালিকা তৃতীয় অবস্থানে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মূল্য দেখতে পাচ্ছি 273 টাকা 40 পয়সা, যা গতদিন ছিল 313 টাকা 10 পয়সা। বেক্সিমকো রয়েছে চতুর্থ অবস্থানে। বেক্সিমকো ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে। তিতাস গ্যাস জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানটির অবস্থান টপ 20-তে ষষ্ঠ, যার সর্বশেষ দাম 55 টাকা 30 পয়সা, যা গতকাল ছিল 54 টাকা 80 পয়সা। সাইফ পাওয়ার টেক রয়েছে সপ্তম অবস্থানে। সামিট পাওয়ার রয়েছে অষ্টম অবস্থানে। সাইফ পাওয়ারের পরেই রয়েছে এই প্রতিষ্ঠানটি, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 37 টাকা 60 পয়সা, যা গতকাল ছিল 36 টাকা 80 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে নবম অবস্থানে। জেনারেশন নেক্সট রয়েছে 11তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 9 টাকা 70 পয়সা। শাহজিবাজার পাওয়ার জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানটি রয়েছে 12তম অবস্থানে। টপ 20 শেয়ার তালিকার এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 140 টাকা 50 পয়সা। জাহিন স্পিনিং টপ 20 শেয়ার তালিকার 14তম অবস্থানে থাকা প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 160 টাকা 20 পয়সা, যা গতদিন ছিল 157 টাকা 50 পয়সা। লাফার্জ সুরমা সিমেন্ট রয়েছে 15তম অবস্থানে, যার সর্বশেষ দাম 84 টাকা 40 পয়সা। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আলারফা ব্যাংক রয়েছে টপ 20 শেয়ার তালিকার 16তম অবস্থানে। প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 14 টাকা 50 পয়সা, এবং গতকাল ছিল প্রতিষ্ঠানটির দাম ছিল 14 টাকা 20 পয়সা। আজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি টপ 20 শেয়ার তালিকায় কিন্তু জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর অবস্থান এগিয়ে রয়েছে। কেডিএস অ্যাক্সেসরিজ রয়েছে 17তম অবস্থানে। অ্যাপোলো ইস্পাত রয়েছে 18তম অবস্থানে, এবং আরেকটি জ্বালানি খাতের প্রতিষ্ঠান সিভিও পেট্রোলাইজিং টপ 20 শেয়ার তালিকার 19তম অবস্থানে রয়েছে, এবং সর্বশেষ প্রতিষ্ঠানটি ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 142 টাকা 50 পয়সা, যা গতকাল ছিল 141 টাকা 10 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এসবের বাণিজ্যের শিরোনামগুলো। রংপুরের খালাসপীর খনি থেকে বছরে অন্তত 20 লাখ টন কয়লা উত্তোলন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানো সহ কমবে আমদানি নির্ভরতাও। বগুড়ার করতোয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। ভাঙনে সর্বশান্ত এলাকার মানুষ, নির্বিকার প্রশাসন। 6টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করতে 30 নভেম্বর থেকে সাঁড়াশি অভিযান। ব্যাগের সরবরাহ ও আইনের প্রচারণা বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে কমবে যুক্তরাজ্যের জিডিপি, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা। ধীরগতির প্রভাব দীর্ঘমেয়াদে কাটিয়ে ওঠার আশাবাদ ইইউ বিরোধী সংগঠনগুলো। এ ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।